দাদা, তুমি তো মা বাবার সমস্ত দায়িত্ব একাই পালন করছো দাদা। আর সেজন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা তো এখন যথেষ্ট বড় হয়েছি দাদা, এখনো কি তুমি সে আগের মতো আমাদের দুজনকে আগলে রাখতে চাও? ওরে পাপিয়া, বাবা মার কাছে তাদের সন্তান যেমন চিরকাল ছোটই থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে সেই ছোট্টটি আছিস। মৃত্যু শয্যায় মাকে কথা দিয়েছিলাম যে তোদের দুই ভাই বোনকে আমি সন্তান স্নেহে উপযুক্ত মানুষ করে গড়ে তুলব। সেদিনের সেই কথার মর্যাদা আমি জীবন দিয়ে রক্ষা করে যাবো রে বোন, জীবন দিয়ে। দাদা না বড়দা না, দয়া করে জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার এই আদরের বাঁদর বাঁদরিকে পুষবে কে? কেন? তুমি তো আছো আনন্দ, তুমি পারবে না আনন্দ? আমার অবর্তমানে আমার এই ভাই বন্ধুটির একটু দায়িত্ব নিতে। না বড়দা না, আপনার এই আদরের বাঁদর বাঁদরিকে পোষার জন্য সোনার খাঁচার দরকার। তার মানে তোমার বিচারে আমার ছোট্ট একটা বাঁদর আর আমি একটা বাঁদরি? আরে বলছে বলুক না, বাঁদরেরাও এ সমাজে অনাদৃত নয়। ও দাদা, তুমিও তাহলে এই আনন্দটার দলে? না রে বোন না, আমি কারোর দলে নয়, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত। তোমার উচিত এই যে ধরো, এই মুহূর্তে এই স্থান ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা করে নিয়ে আসা। কটা বাজে তোমার খেয়াল আছে? আরে তাই তো, দেখছিস কোথায় কোথায় কখন যাতে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। এই তোরা কথা বল, আমি বাজারে চললাম। তাইটা করে দাদাকে তো সরিয়ে দিলে, এবার এইবার 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 আমি তোমার দেখাচ্ছি মজা। আমাকে বাজে বলা শোক, আমি এবার আরে যতই কোমরে কাপড় জড়াও, ছেলেদের তুমি কিছু করতে পারবে না, কারণ এটা পুরুষ শাসিত সমাজ। তাহলে শোনো, ওই পুরুষ শাসিত সমাজের মাথার উপরে দাঁড়িয়ে তার ইশারায় আমি চিৎকার করে বলবো। আর চিৎকার করতে হবে না, আর চিৎকার করতে হবে না, আমি কাছে এসে গেছি। এবার আস্তে আস্তে বলো, আমি তোমার কথা মন দিয়ে। এ কি, কে আপনি? আমি কে? আরে দাঁড়াও দাঁড়াও, একটু মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি হলাম রনির দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। আচ্ছা, তোমরা আমার দাদাকে দেখেছো? কে আপনার দাদা? তোমরা আমার দাদাকেও চিনলে না? মনে করো তোমরা এই দুজনে প্রেম করছো। কে বললো যে আমরা দুজনে প্রেম করছি? না না, প্রেম করনি, প্রেম করনি। মনে করো প্রেম করছো। তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে, আমার দাদা সেই মহাপুরুষ, এই দেশের সুনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি একটু মাল খেয়েছি এই তো। আরে মশাই, এই দেশে যত চরিত্রহীন লম্পট মাতাল আছে, তাদের কোনো না কোনো সুনামধন্য মানুষের ভাই কিনবা ছেলে, কিনবা। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও, কারণ আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলি পাপিয়া, চলিয়ে, বাই বাই। তারা বোধ হয় রাগ করে চলে গেলেন। কিছু মনে করো না বোন, আসলে এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আর হবে না বা কেন, আমি হলাম শালা অল্প বয়সে চোরে পাকা ছেলে। এই এঁচড়টাকে যত তাড়াতাড়ি পারিস রান্না করে ফেল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভদ্রলোকের মেয়ের সঙ্গে মজা কি মারা হচ্ছে, তাই না? সত্যি তো রকি, সামনে একটা মধু ভরা মৌচাক থাকতে তুই আমরা চুষছিস কেন? যা ওই মৌচাকটার উপরে ঝাঁপিয়ে পড়। এসো এসো সুন্দরী, এসো। তুমি আমার বুকে এসো, বুকে।
শুধু শুধু গোলা ব্যথা হবে। এসো। কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, তবে কি কে তুমি? তোমার এই অবস্থা হলোই বা কি করে? আমাকে নয় ভাই, আমাকে নয়, যদি পারো আমার বোনকে বাঁচাও। বোন? কোথায় তোমার বোন? কি হয়েছে তার? শয়তান না আমার বোনকে কিডন্যাপ করেছে। কি বলছো তুমি? কি বলছি ভাই, আমাকে মেরে তারা তাকে তুলে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি? কিন্তু কে ওই রকি? তারা এত বড় উৎসাহ হয় কি করে যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয়ই তার পেছনে কোনো অদৃশ্য কালো হাত আছে, যে হাত এদেশে এমএলএ এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। দারোগা বাবু, সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়ে আমি আসার আগেই শয়তানটা তাদের কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যান, যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে যান, তাকে দুঃখ প্রকাশ করুন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি একই রনি, তুই তোর মোট কিডন্যাপ হয়েছে মানে? তবে কি রচনা? রচনা নয় ভাই, রচনা নয়, এ আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি নাম বললেন আপনি? নাম তার পাপিয়া। সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে চিনেছে সেইটা পরে জানলেও চলবে। তার আগে বলুন, এই কিডন্যাপের পেছনে আপনার কাকে সন্দেহ বলে মনে হয়? বিশান সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? কারণ আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা, তাই একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ প্রায় 3 মাস কারখানা বন্ধ আছে। ওই বিশান বাবু লোভের টপ দিয়ে আমার দাদার মন গোলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার সন্দেহ সেই কারণেই হয়তো। আপনার কথা আমার মনে থাকবে পঙ্কজ বাবু, আপনার দেয়া ক্লু তো বটেই, অন্য দিক দিয়েও চেষ্টার কোনো ত্রুটি হবে না। আপনি এখন যান, আমি যত সময় আপনাদের থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী পুলিশ অফিসার, তাই আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলুন চলুন রনিত বাবু, চলুন। রকি রকি নিশ্চয় বিশান সেন শর্মা পোষা গুন্ডা, নইলে এত সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও আর যেখানে তুমি লুকিয়ে থাকো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই, ধরো তোমাকে পড়তেই হবে। বেশি চালাকি করলে কিন্তু গুলি চালাতে তোমাকে বাধ্য হবে। আই এম এসডিপিও সেন্ট্রাল। It is impossible. একই রচনা, তুই এই পোশাকে এখানে কেন? দাঁড়াও, আগে টুপিটা পরি। থানায় গিয়েছিলাম, গিয়ে শুনলাম তুমি নাকি ডিউটিতে বেরিয়েছো, তাই তোমার এক সেট পোশাক পরে আমি সোজা তোমার খোঁজ করতে চলে এলাম। কিন্তু কেন? কি এমন দরকার যে তুই? দেখো, আমি তোমার কাছে এসেছিলাম থানায় একটা ডায়েরি লেখা। ডায়েরি? তার মানে? হ্যাঁ, একজন আমার চরম সর্বনাশ করেছে, তাই তার নামে আমি একটা। কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করতে চাই? কি নাম তার? এই চন্দনপুর থানার রসিক, তার নাম। থাক থাক রচনা, এটা ইয়ার কি সময় নয়। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এনি হাউ তাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি কি করে উদ্ধার হবো? বলে আমি কি করে উদ্ধার হবো? হ্যাঁ বলি, দিনের পর দিন বাড়ি যাচ্ছ না, থানায় পড়ে আছো, আর আমি এখানে কিভাবে দিন কাটাচ্ছি সেটা তো একবারও খোঁজ রাখো না। বলে আমার জন্য তোমার মনে কি এতটুকু স্থান নেই? না, তুই আমাকে ভুল বুঝিস না রচনা, আসলে থানার কাজের চাপে। বাজে অজুহাত না দিকে স্পষ্ট করে বলো তো, কেন তুমি বাড়িতে যেতে চাও না? কেন তুমি আমাদের অকারণে দূরে ঠেলে দিয়েছো? আমরা কি তোমার কেউ নই? ওসব কথা এখন থাক রচনা, কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসছি। তাহলে আমার প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই। আমার জন্য তোমার এই প্রেম, প্রীতি, ভালোবাসা সবকিছু, ওইগুলো দিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখের সংসার রচনা কর। তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। না, এ হয় না, এ হতে পারে না। ও
অসম্ভবকে আমি সম্ভব করতে পারবো না রচনা। তাই আজ আমরা যেমন আছি তেমনি নিবিড় সম্পর্কের বন্ধনে চিরকাল থাকতে চাই। তোর কাছে আমার অনুরোধ, তুই যেন আমায় ভুল বুঝিস না রচনা, আমায় ভুল বুঝিস না, আমায় ভুল বুঝিস না। বড় পুলিশ অফিসার হয়েছে তাই না? বড় পুলিশ অফিসার হয়ে তুমি আমার প্রেমকে প্রত্যাখ্যান করলে, তোমার এত বড় অহংকার। কিন্তু শুনে যাও অফিসার, আমার প্রেমের বাহুবন্ধনে তোমাকে ধরা দিতেই হবে। প্রয়োজন হলে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। Are you be ready, police officer? Okay. Answer my question. What is true? What is sin? What is lie? Answer my question. Yes. তুমি তো বলবে পুলিশ কি, পুলিশ কে, পুলিশ কেন, আর পুলিশ নামক বস্তুটা এই সমাজে কোন কাজে লাগে? দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে লাগে। আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক। কিন্তু একটিবারও খোঁজ নিয়ে দেখেছে তো অফিসার এদেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কিনা? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আদর্শ, ন্যায়, নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না, তাই তো তারা অনেক দিন আগে মারা গেছে। বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম, আর তাদের কালো হাতগুলোই তো এই সুন্দর মহান দেশটাকে চালাচ্ছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। পারবে না, কারণ এখন তো আমি আর আগের মতো বোঝাতেই পারি না আমি যে একটা বদ্ধ পাগল। আপনি বদ্ধ পাগল হতে যাবেন কিনা? আপনি যে সব হারিয়ে সর্বহারাদের মিছিলের নায়ক, নইলে জানো একদিন আমার সব ছিল, কিন্তু আজ আর তারা কেউ নেই। তারা বুঝি আপনার স্ত্রী, পুত্ররা? কি জানি, হয়তো বা হবে। আমার না কিছু মনে নেই। তুমি দাঁড়াও, আমি ভগবানকে একবার ফোন করে জেনে নিই যে তারা কারা। হ্যালো মিস্টার ভগবান, আমি এক বদ্ধ উন্মাদ বলছি। না, ভদ্র দেখছি একেবারে বদ্ধ পাগল। জীবনে মানুষ অনেক কিছু হারালে মানুষ বুঝি এরকম পাগলই হয়ে যায়। জানি না, আমি হয়তো স্বাধীনতার জন্য একদিন হয়তো এরকম পাগলই হয়ে যাব। স্বাধীন? কে স্বাধীন? আমরা তো সবাই পরাধীন। তাহলে স্বাধীন বলে গেল কেন? স্বাধীন তোমার বা আমার কে? কেউ নয়। না, কেউ তো হতেই পারে। এই দাঁড়াও, স্ট্যান্ড আপ। স্বাধীন দাঁড়াও, দাঁড়ান বলছি, দাঁড়ান। দায়িত্বকারীর মতো গোটা রাস্তা চলে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি আসছি। কে ওখানে পড়ে আছে? মনে হচ্ছে সেই মাস্টার
সেই মাস্টার মশাই। ও ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষা ফেললে ঠাকুর? মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই। কে তুমি? আমি আপনার চিরশত্রু মাস্টার মশাই, কিন্তু আপনি। আমি কোথায়? গাড়িটা আমাকে ওভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন, আপনার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, আপনার কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। চলুন চলুন মাস্টার মশাই, আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাই। না না না, আসুন 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 আসুন, দেখুন একজন নিরীহ বৃদ্ধ মানুষের কি অবস্থা আপনি করেছেন। মাই গড, পথ চলতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এই জন্য দুঃখ প্রকাশ করা যায় না। আমার কাছে আর কিছু করার নেই। একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? না, আপনি কি মানুষ না দেবী, আর সেই জন্য বৃদ্ধির চিকিৎসার জন্য এই নিন টাকা, যেটা আপনার মতো রোগবাসীর সবচেয়ে বেশি প্রয়োজন। নিন, ধরুন। চোর কালোবাজারি ধনীর মেয়ে বলে আপনি টাকার গরম দেখাচ্ছেন, তাই না? এই নিন ধরুন, এতে 10,000 টাকা আছে। 10,000 টাকার বিনিময়ে আপনার একটা হাত আমি কেটে নেব। বিলেতি পাশ্চাত্য শিক্ষার বিচারে একটা মানুষের জীবনের দাম যদি মাত্র 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার একটা হাত কেটে নিলে নিশ্চয়ই কোনো অবিচার করা হবে। দিন, আপনার অহংকারী হাতটা আমার চাই। না বাবা, না, তুমি ও কাজ করো না বাবা। তোমার মতো ছেলের ও কাজ মানায় না বাবা। তবু এই কাজ আমি করবই। এনার মতো অসংখ্য করবে গর্বিতা অহংকারী নারীকে শিক্ষা দিতে। না, একজনের শরীর থেকে রক্ত নিয়ে রক্তের হোলি খেলা যতটা সম্ভব, এক ফোঁটা রক্ত দান করে একটা জীবন বাঁচানো ঠিক ততটাই কঠিন বাবা। তাই ও কাজ তুমি করো না বাবা। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা। দয়া করে আপনি চুপ করুন, যান। ওনার মতো দেবতুল্য মানুষের করুণায় আজ আপনি প্রাণে বেঁচে গেলেন। আর যাওয়ার আগে দেখে যান মানুষ কাকে বলে আর মানুষের প্রকৃত সংজ্ঞাটা কি। কিন্তু বাবা, এনাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর দিয়ে যা রক্ত ঝরছে, এই অবস্থায়। আমি ওনাকে একটু হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। হ্যাঁ, বলছিলাম আমার রিক্সা আছে, সেই রিক্সাই করে না, তার দরকার নেই, আমার গাড়িতে করে ওনাকে আমি নিয়ে যাবো। আপনার মতো বিবেকীরা অসভ্য মহিলার গাড়িতে চলবেন না, কারণ উনি দরিদ্র হতে পারেন, ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। চলুন, ওনাকে আপনার রিক্সায় তুলুন। চলুন, আমি আপনার সঙ্গে হাসপাতালে যাবো। আপনি আসুন। না, তার কোনো প্রয়োজন নেই। ওনার চিকিৎসার দায়িত্বটা আমি পালন করতে পারবো। আপনি আপনার কাজে যান। না মানে শুনুন, আপনার টাকাটা। দেখুন, এই সমাজে আপনার মতো ধনী যারা, তারাই বেশি অর্থের কাঙাল। কোথায় কোথায় তারা টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লিপ্সায় তারাই এই জগতে যত নোংরা কাজ করে। তাই এই দেশ, এই সমাজকে কলুষিত করে। তাই এই টাকাটা আমি আপনার মতো মদগর্বী ধনীর জনভাণ্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। ভিক্ষা। যে আগুন তুমি আমার বুকে জ্বালিয়েছ, সেই আগুনেই তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবো। তোমার পাশ্চাত্য শিক্ষার জল মোহ আবরণ প্রতিষ্ঠায় বাঁকা হাসি। কলিকা, ফলটা তো বেশ ভালো নয়।
তাই তো এই যুগের মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কিন্তু কিন্তু আমি হাসতে পারছি না কেন? কেন আমার পিপাসিত মন কেবলই চাইছে একটা বোতল আর এক প্লেট কুচি পাঠার মাংস আর একটা 19-20 বছরের ডবকা ছুরি। কলিকা ফলটা যেমনই হোক আমার আত্মার চাহিদা আজ রাতটাই মেটা। এদিকে যে কেস কি চাই ডাকে এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার নিজের তৈরি জগতে বিচারণ করে সেখানে কি চাইন হয় না। কি হচ্ছে? পুলিশ ডিপার্টমেন্ট জানতে পেরেছে আমি নাকি সেদিন রাতে মেয়েটাকে তুলে নিয়ে গেছি বস। রুদ্র নাম আমার। তাতে তোকে এত উত্তলা হওয়ার কি আছে? কেন এদেশের পুলিশ নাকি ধর্ষণ করে না? এটা আপনি বলছেন বস? বলছি সেই নদর হরিণীটা এখন কোথায়? আপনার বাগান বাড়িতে। এতক্ষণ হয়তো সমুদ্রে, এতক্ষণ রূপের সাঁতার কাটছে বস। তুই কি করছিস রে রকি? তুই কি করেছিস? বিশারে মতো বেজে ছেলের কাছে ওই কচি মালটাকে রেখে এলি। আমার কত দিনের ঈর্ষা পরে পূরণ করবেন বস। বলুন আমার কি হবে? চারিদিকে যে পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। ওটা চিন্তা মাথায় রাখতে বল। একে অবলে মেয়েটা চিন্তা, তার উপর তুই তারপরে আমি এদিকে সব ব্যবস্থা পাকা করছি। আপনাকে কিছুই করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করবার আমিই করব। আরে আসুন আসুন স্যার আসুন, এই কি সৌভাগ্য আমরা আমার মতো পদধূলি এই গরিবের পণ্য কুটিরে। অনিতা বাদ দিয়ে বলুন ওরে 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 আমার পাতানো শালির ছেলে এই রবি এই কিছুক্ষণ আগে এসেছে। ঠিকই বলেছেন। পাতানো শালি তো। ডাক বলুন রকি কি? রকি কোন রকি? কোথাকার রকি? কেমন রকি? যতদূর মনে পড়ছে না এই ও নামে তো আমি কাউকে চিনি না। রবিন তুমি যাচ্ছি মেসমশাই। ঠান্ডা গরম সবই আমি পালিয়ে গেছি। চলি চলি স্যার চলি। নমস্কার। আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? হে বসুন স্যার বসুন। আমার বসা বা দাঁড়ানো উতহল হওয়ার আগে বলুন বলুন মিস্টার সেন শর্মা, আপনার বড় ছেলে ঈশান বাবু কোথায়? আরে মায়ের কোলে দুধ খাওয়ার বয়স যখন পার হয়ে গেছে সে ছেলে ঘরের কুড়ে হাবাগুড়ি না দিয়ে এই নিশ্চয়ই কোনো কাজে গেছে। আমি জানতে চাই সেই মহান কাজটা কি। তার আগে আপনি আপনার অধিকারের মাত্রাটা জানুন। কারণ বিশাল আপনার জেল পালানো কয়েদি নয় আর ওয়ারেন্ট আসামিও নয়। তাই আপনার কাছে তার বিষয়ে জবাবদিহি করতে আমি বাধ্য নই অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন আপনাকে বাধ্য হয়েই জবাবদিহি করতে হবে মিস্টার সেন শর্মা। আচ্ছা এদিন হ্যাঁ আপনার সুপুত্রের কোমরে হাতে পায়ে শেকল বাঁধা থাকবে। শেকল বাঁধার সৌভাগ্য বোধহয় আপনার হবে না অফিসার। কারণ সামলান কেন বলুন? কারণ কলিকা
কালটা তো বেশ ভালো নয়। ধরুন কালের প্রকোপে পড়ে আপনি কোনো এক এমন মানে দুর্গম অঞ্চলে বদলে হয়ে গেলেন। সেখানে বাস করে কেবল হিংস্র প্রাণী আর বিষধর চম্বা। সেই বিষধর সাপের ফনা বুঝে পড়ার আগে এখানকার হিংস্র প্রাণীগুলোর দাঁত আর নখ ভেঙে দিয়ে আমি বুঝিয়ে দেব আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে সৎ আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল, কোন বিপদধারী জানোয়ারের নয়। ভালো লাগলো, বড় ভালো লাগলো ওই মাননীয় ওসি সাহেবের লেকচার শুনে। রুদ্র রুদ্র নাম আমার, তুমি ঝাড় অফিসার। এই রুদ্র প্রতাপ সেন শর্মার কালো হাতের বিস্তার কত মধ্যে হামলা সব আমার টাকায় কেনা গোলাপ। তোমার মতোই দুধে অফিসারকে চেষ্টা করার গুপ্ত তালার ছবি আমার কাছে। সেই গুপ্ত তালার চাবি খোলার আগে নিজের সংসারে তালার চাবিটা ঠিক করুন রুদ্র প্রতাপ বাবু। কে তুমি? আমার অফিসে ঢোকার পারমিশন তুমি কে দিয়েছে? আপনার কুকীর্তি আর দুর্নীতি আগ্রায় প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? আরে আরে আরে, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কে তুমি? কি চাই তোমার? আমি শ্রমিক নেতা প্রভাত রায় ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে বিশান সেন শর্মাকে। বলুন সে কোথায়? আরে ভাই আদার ব্যাপারে জাহাজের থেকে তোমার দরকার কি? আপনার ওই সাধের জাহাজটি যে কোন অন্যায় আর শয়তানি সাগরে ভাসছে আপনি সে খবর রাখেন? মুখ সামলে কথা বলবে। আমি জানি না আমার বিশান কারো কাঁচা রাস্তায় পা দেয় না। শয়তানের শিরোমণি ছেলের নামে সাফাই গাইবার আগে বলুন আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কেনই আটকে রেখেছেন? আরে আমি তো ভাবলাম কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই খিদের জ্বালায় চিৎকার করছো। কিন্তু কিন্তু তোমার বোন কেন? কি হয়েছে গো তোমার বোনে? আপনার ছেলে বিশান আপনার পোষা গুন্ডার অকিকা দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ! কালি সেটা মারার জায়গা ছিল না ভাই। শেষে আমাদের মতো এই দেবতুল্য মানুষের গায়ে কলিকা কালটা তো মোটেই ভালো নয়। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। পেয়ে যাবে। তোমার দাদাকে ধর্মকর্তা তুলে নিতে বলো, তাহলেই তোমার বোনকে তুমি ফিরে পেয়ে। আপনি তাহলে আমার বোনকে ফিরিয়ে দেবেন না? এটা তোমার বৈদ্যুতিক কারখানা নাকি যে একটা তৈরি করে তোমার হাতে ধরিয়ে দেবো? যাও যাও, বেশি বিরক্ত করো না, আমার সময়ের দাম আছে। অন্যথায় হবে কিন্তু দারোয়ান। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি রুদ্র প্রতাপ বাবু, আমি যদি আমার বোনকে খুঁজে পাই তো ভালো, নইলে আপনার ছেলের জন্য যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের লোভের সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেব। কোটি কোটি টাকার বিনিময়ে আপনার সর্বনাশ আপনি রদ করতে পারবেন না। কথাটা মনে থাকে যেন। আরে রাখে হরি
মারবে কোন শালা আমাকে রক্ষা করবে আমার ওই কোটি কোটি টাকা নেব ভগবান এই পাকড়া কুত্তা স্বরূপ জনগণ পুলিশ প্রশাসন কাউকে আমি গোড়াই না আমার টাকার দড়ি আমি ছিনিয়ে নেব এই সমাজের শান্তি আর জগন্বতী নারীর উষ্ণ পর আপনি নিশ্চিন্ত গ্রহণ করতে পারবেন বস, কারণ আপনার ওই পথের বিষাক্ত কাঁটাটা আমি আমার এই দাঁত দিয়ে উপড়ে দিয়েছি বস। মানে ওই সালা অফিসারের সাথে যখন কথা বলছিলে আমি সকল ওই দিকটার বেটা ছুটি দিয়েছি। এতক্ষণ হয়তো সালা সরা চলে যাবে মায়ের ভোগে। এই রকি তুই আমার আগের জন্মে ছিলি রে। এই তোর কাজের পুরস্কার স্বরূপ আজ রাত্রে 10,000 টাকা আরেকটা কচি মুরগি দিয়ে দিব, সারা রাত ভোগ করবি। ওইটা আপনার দয়া বস, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। কর্তব্য নয় রে রকি, কর্তব্য নয়, তুই যা করেছিস না আমার পরম আত্মীয় কোনোদিন করতে পারিনি। আজ আমার বড় আনন্দের দিন, আজ আমার বড় খুশির, আজ আমার বড় আনন্দ। আজকে আনন্দের দিনে বিশাল সেই টমেটো ছুরিটাকে একা একা ভোগ করছে। লজ্জা, বড় লজ্জা। আমি যাব ওই বাগানে বাড়িতে যাব, আরে বিশালের সঙ্গে আমিও সেই চরিত্রটা কিনা চেটে চেটে খাবো, চেটে চেটে খাবো। চোখের দেখা একবার দেখবো, তার কোনো পারমিশন নেই। না নেই, কি আর দেখবেন? রোগীকে এখন রক্ত দেওয়া রক্ত? হ্যাঁ, প্রচুর রক্ত খনন হয়েছে, তাই রোগীকে রক্ত না দিলে বাঁচানো সম্ভব। তাই বলে একটা পথের মানুষের জন্য ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে পথিক বাবু নিজে তার শরীর থেকে রক্ত দিয়ে রোগীকে বাঁচিয়েছেন। ও মাই গড, কি বলছেন আপনি? পথিক বাবু নিজে? ওনার হয়তো আগের জন্মে কেউ ছিল, তাই রক্তের গ্রুপ মিলে গেল, আর পথিক বাবু নিজে হাসতে হাসতে রক্ত দিতে আরম্ভ করলো। তাই বলে একটা পথের মানুষের জন্য? সোনা সব জায়গাতেই চকচক করে মা, সূর্যের মতোই উদার মনের মানুষ পথিক বাবুরা কখনো পথ আর ঘর বিচার করে না। দয়া করে একটিবার ওনার সঙ্গে আমাকে দেখা করতে দিন প্লিজ। না না, আপনি যাবেন না। তাছাড়া পথিক বাবু এখন বিশ্রাম করছেন, উনি চান না যে আপনি তার সঙ্গে দেখা করুন। কিন্তু কেন? আমি তো আমার সব অপরাধ স্বীকার করে নিয়েছি। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে পথিক বাবু এখন নিজে অসুস্থ, তাই এই সময়ে তাকে বিরক্ত না করাই ভালো। না জগৎ না, আর কোনো অসুস্থতা আমার নেই, আমি এখন পুরোপুরি ফিট, আর আমাদের রোগীও। আপনি এখানে
কদিন ধরে উনি এখানে আসছেন তোমার সঙ্গে দেখা করবে বলে, কিন্তু তোমার অনুমতি আমি পাইনি বলে। পারমিশন না দিয়ে আপনি ভালোই করেছেন, কারণ কারণ রোগীর অবস্থা দেখে কেউ বিদ্রুপ করুক সেটা আমার আবার সহ্য হয় এটা না। আপনি কি করে ভাবলেন যে একটা রোগীকে দেখে আমি বিদ্রুপ করবো? না ভাবার কি আছে? আপনাদের অসাধ্য তো কিছু নেই। টাকার জন্য আপনারা সড়কে ঘোরা জ্ঞান করেন। আপনাদের বিচারে গরিব মানুষ আর পথের কুকুর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নেই। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। আমি হাত জোর করে বলছি, প্লিজ আপনি চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা। আমি এখন হ্যাঁ চলো, হ্যাঁ আপনি আসুন। কদিন ধরে আপনার কাছে অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে জোড়াত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি কি বলছো বাবা? উনি পথের মানুষ আর আমিও তাই ওনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। কিন্তু তুমি একজন ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে তা সারা জীবন আমার বুকে লেখা থাকবে বাবা, আমার বুকে লেখা থাকবে, আমার বুকে। দেখ শুনুন, রোগী 12 নম্বর বেডে আছে, ইচ্ছা হলে আপনি তার সাথে দেখা করতে পারেন। আমি এখন আসছি। শুনুন, আমি কিন্তু এখানে বারবার রোগী দেখতে আসিনি, আমি বারবার এসেছি আমার সঙ্গে দেখা করে সেদিনের সেই অপমানের চালার প্রতিশোধ নিতে। আপনি এনেছেন গুলি, বন্দুক, চাবুক, বেরুন, শুরু করে দিন। আচ্ছা, আমি কি কোনোভাবেই আপনার ক্ষমার যোগ্য হতে পারি না? আপনি কি কোনোভাবে আমাকে ক্ষমা করতে পারেন না? ক্ষমা করা কোনো প্রশ্ন আসে না বিশ্বাস শর্মা, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধী নেই। তার আগে বলো, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? বলো, আমি যে এক বুক আশা নিই। থামুন! গরিব ধনীর দুলালিদের নাটকে কথাবার্তা আর কান্না কোনোটাই আমার সহ্য হয় না। তার মানে আমাকে তুমি ক্ষমা করতে পারোনি? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে নিজের মর্যাদা। আমাকে তুমি ঘৃণা করি, কিন্তু ঘৃণা করি। কেন ঘৃণা করি? কেন কেন কেন? আমি যে কি অপরাধ? আপনি এক কুৎসিত কদরচহীনা বিকৃত মনের নারী। আমি কুৎসিত কদর চিনি না। নয় বলতে চান রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে পোশাকটা আজ আপনি গায়ে পড়েছেন, তা দেখে এই শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণা জন্মাবে। ঘৃণা, এতটুকু শ্রদ্ধা ভালোবাসা নয়। মনে পরিচয় দুদিন আগের তীব্র অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আজ আপনি ছুটে এসেছেন দু ফোঁটা চোখের জল ফেলে আমার কাছে প্রেম নিবেদন করতে। কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো আমি পেরেছেন সেদিনের সেই অপমানের জ্বালাটা ভুলতে? আমি অভিনয় করে অপমানের জ্বালার প্রতিশোধ নিয়ে আবার স্বরূপে প্রকাশ হবেন, তাই না? তাই আপনার মতো বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ওই কুহুকিনীর মেয়েকে আমি আমার এই গরিবী আনা প্রাণ অন্য পথেই চালিত করতে চলি। আবার সেই অপমানের দিক বইতে জ্বালা। কিন্তু না মিস্টার প্রতীক, প্রয়োজন নেই তোমার মনের মন্দিরে আমি দেবী চাই, দানবী থেকে আমি দেবী সাজবো। যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই চাই চাই। তোমাদের আমি চাই না, তোমরা আমাকে ধরে আছো কেন? কি চাই তোমাদের? তোমরা কারা? তুমি কি আমাদের কি চিনতে পারছো না, নাকি চিনতে চাইছো না যে আমি তোমার রচনা? সেই ছোটবেলা থেকে আমরা। দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? চুপ করে আছো যে? আমাদের কথা উত্তর দাও। কি উত্তর দেব? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না যে আমরা একসঙ্গে ছোটবেলা থেকে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি? বলো দাদা, বলো, এত কিছুর পরেও তুমি আমাদের চিনতে পারছো না কেন? ওই কোথায় আমার খোকা বাবু? কি হয়েছে তা? কি সাউদাব, তুমি এখানে কেন? আমি কোথায়? বলো না সাউদাব, তুমি বলো। খোকা বাবু! কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই দাদা যেন কেমন বদলে গেছে। আমার খোকা বাবু বদলে যায়নি বাবা,
বরং সে তার আসল রূপ ফিরে চেয়েছে। এই তো আমার খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তাহলে স্বাধীনতার প্রকৃত পরিচয় কি? বলো, ওর বাবা মা কোথায়? এ প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা। কেন? কেন কেন তুমি সব জেনেও নীরব থাকবে সৌদা? তুমি সব কথা না বললে আমি জানবো কি করে আমার বাবা মা? তোমরা সব কথা শুনলে তোমাদের এই তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে তা হয়তো অবিশ্বাসের অন্ধকারে হারিয়ে দিতে পারে, কিন্তু তা আমি চাই না খোকা বাবু। তাহলে কি আমি আমার বাবা মাকে কোনোদিন ফিরে পাবো না? নিশ্চয়ই পাবে। কবে ফিরে পাবো? কিভাবে পাবো যাদের আমি চিনি না, জানি না? বলো না সাধু কাকা, এত কিছুর পরেও আমাদের আর অন্ধকারে রেখো না কাকা। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? একদিন তো সেই চরম সত্যের মুখোমুখি আমাদের হতে হবে। তাহলে আজ আর লুকিয়ে লাভ কি? তুমি বলো, সে আঘাত যতই নির্মম হোক আর কঠিন হোক, আমরা তা সহ্য করবই করব। হ্যাঁ সৌদা, তুমি বলো আমার বাবা মা ভাই। তাহলে শোনো, তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গার হাই স্কুলের হেডমাস্টার। একদিন স্কুলে একটা কি ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়েছে তোমার বাবা মার ভাইয়ের উপর অত্যাচার শুরু করলো। তখন আমি ঠিক তোমাকে স্কুল থেকে নিয়ে ফিরছি, হঠাৎ শুনতে পেলাম গিন্নিমা চিৎকার করে বলছে। আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি তোমাকে কোলে নিয়ে ছুটতে শুরু করলাম। আমাদের ধরার জন্য একটা গুন্ডা ছুটে করলো। ঠিক তখনই পেছন থেকে একটা গুন্ডা এসে আমাদের তা করলো। হঠাৎ একটা গাড়ি এসে আমাদের ধাক্কা মারলো। এই শালা শহরের বাচ্চা, তুই ভেবেছিলি যোগাগুন্ডার হাত থেকে পালিয়ে রেহাই পাবি, কিন্তু না, এই যোগাগুন্ডার হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। শালা, আগে ওই খুদে শয়তানটাকে আমি শেষ করে আসবি। না না জোকা ভাই, না, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তুমি কাজ করো না জোকা ভাই। তুমি আমার খোকা বাবুকে বাঁচতে দাও। চুপ কর শহরের বাচ্চা। এই যোগাগুন্ডার প্রাণে দয়া মায়া মমতা বলে কোনো জিনিস নেই। বসের কথা মতো ওই খুদে শয়তানটাকে আমি শেষ করে ভাই, ওই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করো না। তুমি আমায় খুন করো। মনে করো না ওই স্বাধীন তোমার আর এক ছেলে। ভগবান, এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে দাদা ভাই। প্রয়োজনে তুমি আমার জীবন নাও, তবু ওই স্বাধীনকে তোমায় বাঁচাতেই হবে। না জোকা ভাই না, একবার যখন আমার হাত থেকে ছুরি খসে পড়েছে তখন কারো জীবনের বিনিময়ে নয়, প্রয়োজন হলে আমি আমার নিজের জীবন দিয়ে তোমার খোকা বাবুকে আমি বাঁচাবো। ইস, মাথা পেটে রক্ত ঝরছে, তার উপর জ্ঞান হারিয়েছি। তাহলে কি হবে জোগা ভাই, আমার খোকা বাবু? কোনো চিন্তা নেই সাধুচরণ, কোনো চিন্তা নেই। এই জোগা শুধু একদিন প্রাণ নিয়েছে, কিন্তু আজ প্রাণ দিয়ে তোমার খোকা বাবুর জীবন রক্ষা করবে। আমি চললাম, তুমি এসে আমার সঙ্গে। ওই হাসপাতালে ডাক্তার বাবু, আপনি শিগগিরই একবার আসুন, আমার ছেলের অবস্থা খুব খারাপ। ডাক্তারে বাবু, হাসপাতালে দাঁড়িয়ে এত চিৎকার করছেন কেন? জানেন হাসপাতাল চত্বরে চিৎকার করা আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে ছেলের সুখে জ্ঞান শূন্য হয়ে। তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায়ের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি ডাক্তার বাবু। জোগা ভাই, তুমি
একবার এই ছেলেটিকে দেখুন ডাক্তার বাবু, আসলে গাড়িতে ধাক্কা লেগে ছেলেটা মরে মরুক, তাতে আমার কি? ডাক্তার বাবু কি বলতে চান আপনি? আউটডোরে ওই লাইন দিয়ে দাঁড়া, ডিউটিরও তো ডাক্তার দেখে যদি প্রয়োজন মনে করেন ভর্তি করার প্রয়োজন আছে তাহলে ডাক্তার বাবু আপনি কিছু করতে পারবেন না? পারবো না তা নয়, বলি এখন কিছুই করতে গেলে না সপাচে টাকা লাগবে। মানে এই বলি 500 টাকা সঙ্গে করে এনেছো, তাহলে তোমার ছেলেকে আমি এক্ষুনি। তার আগে বল সালা ডাক্তার, জগাগুন্ডার নাম শুনেছিস? হ্যাঁ জগা, আর আমি শালা সেই জগাগুন্ডা। আপনার ছেলেটাকে দিন, আমি এক্ষুনি ভর্তি করে নিচ্ছি। না 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 না, কোনো অসুবিধা হবে না। তবুও বলছি কান খাড়া করে শুনে রাখ শালা ডাক্তার, তোর অবহেলায় আমার যদি ছেলের কোনো ক্ষতি হয় তাহলে আমার একটা ছেলের জীবনের বিনিময়ে তোর বগিসের বাতি জ্বালাতে আমি শালা কাউকে বাঁচিয়ে রাখবো না, শালা শুয়োর ডাক্তার। ছেলেটাকে আমাকে দিন। মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে, আমার আমার মনে হয় এক্ষুনি রক্ত দেওয়ার প্রয়োজন আছে। যত যত রক্ত লাগে আমি আমি দেবো ডাক্তার বাবু, তবু আমার ছেলেকে আপনাকে বাঁচিয়ে তুলতেই হবে ডাক্তার বাবু। কিন্তু শুধু রক্ত দেবো বললেই তো আর হলো না, আপনার রক্তের গ্রুপের সঙ্গে এই বাচ্চাটার রক্তের গ্রুপে মিলিত হতে হবে। আসুন আসুন আমার সঙ্গে, দেখি দেখি রক্তের গ্রুপটা আপনাদের সঙ্গে মেলে কিনা। আসুন চলুন চলুন। মিলে গেছে সাধুচরণ, মিলে গেছে। তোমার ছেলের গ্রুপের রক্ত আর আমার রক্তের গ্রুপ একেবারে মিলে গেছে, তাই তো আমি এইমাত্র রক্ত দিয়ে এলাম। যোগা ভাই আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে সে কিন্তু পূর্বের কাউকে চিনতে পারছে না। ডাক্তার বাবু না না, চিন্তা করবেন না, যদি এমনি পুরনো একটা ঘটনায় দুর্ঘটনা যদি আবার ঘটে তাহলে হয়তো সে পুরনো শক্তি আবার ফিরে পেতে পারে। ডাক্তারবাবু তবে জগ ভাই সেটা নির্ভর করছে পরম ঈশ্বরের উপর। ডাক্তারবাবু ঈশ্বরে ভরসা রাখুন, নিশ্চয়ই সে রূপেন। বাচ্চাটাকে ভালো করে দেখো ডাক্তারবাবু, দেখো ডাক্তারবাবু আমি আমি আসি জগা ভাই, তুমি পরে এসে তোমার খোকা বাবুকে দিয়ে যেও। না যোগা ভাই না, তুমি তোমার নিজের ছেলেকে ফেলে যাবে কোথায়? আজ থেকে ও তোমার ছেলে হয়েই থাকবে, বরং আমি মাঝে মাঝে তোমার বাড়িতে এসে আমার খোকা বাবুকে দেখে যাব। বেশ, তবে তাই হোক। সাধুচরণ, তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত আমি কথা দিচ্ছি, তোমার খোকা বাবুকে সুস্থ রাখতে, বাঁচিয়ে রাখতে প্রয়োজন হলে আমি ভোট বইব, রিক্সা চালাবো, পথে পথে ভিক্ষে করবো, তবু আমার পাপের রোজগারের অন্য তোমার ওই খোকা বাবুর বুকে তুলে দেবো না। তাকে সারা জীবন গর্বের মতো আগলে রেখে আমি করে যাব আমার মহা পাপের প্রায়শ্চিত্ত, মহা পাপের মহা পাপের। কি বলবো, সবই তো তোমরা জানো। তোমার খোকা বাবুকে নিয়ে তুমি বাড়ি যাও, আর আমরা দু ভাই বোনে আমরা সস্তানে ফিরে যাই। আই বন্ধনা, দাঁড়াও। আর দাঁড়িয়ে লাভ কি সাধু কাকা? ও একজন অভিজাত পুলিশ অফিসারের ছেলে, আর আমরা খুনি গুন্ডারদের ছেলে মেয়ে। আমাদের সাথে যদি এরপরে ওর সম্পর্ক রাখি তাহলে যে ওর সম্মান নষ্ট হবে সাধু কাকা। তাই বলে এত সহজে আমি তোমাদের ছেড়ে দেবো এটা তোমরা ভাবলে কি করে? তার মানে এত পাপের সাজা আমি একা ভোগ করবো কেন? তোমাদেরও ভোগ করতে হবে না? আমি সারাদিন আমার ডিউটি করব, তাহলে আমার বাবা মা ভাইকে খুঁজে বের করবে কারা? বলো বলো, জবাব দাও। খোকা বাবু, ইয়েস, তুমি রনিত রচনা, তোমরা তিনজনে খুঁজে বের করবে আমার মা ভাইকে।
তারপর আমার মা বাবা ভাই তোমাদের যে শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। তা যতদিন না হচ্ছে ততদিন আমার ভালোবাসার শিকলে হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। বাসবো ভালো, রাখব ভোরে, এই জীবন হাসি গানে। বন্দি জীবন আর সহ্য করতে পারছি না। ওদের অত্যাচার দিনে দিনে বেড়েও চলেছে। আত্মহত্যা করার সব প্রচেষ্টা আমার ব্যর্থ হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি আমার এই কলঙ্কিত জীবন নিয়ে কোথায় যাব? কার কাছে আমি এই মুখ দেখাবো? কার কাছে? তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গোড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলায়। লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা উঠো থেকে কোথর ছাই। লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ। আমি কলঙ্কিত জীবনে বাঁচতে চাই না। আর আমি তোমাকে হৃদয় সিংহাসনের রানী করে রাখবো। শয়তান, শয়তান, তুমি আবার এসেছো। আবার তুমি এসেছো। একটা করে তুমি আমার কাছ থেকে সবকিছু করে নিয়েছো। বলো 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 শয়তান, তুমি আর কি চাও? আমি কি নদীর জলে ঝাঁপিয়ে পড়ে? এখনো হয় মানে তুমি হলে আমার তুরুপের তাস। তোমাকে হাতিয়ার করে আমাকে অনেক অনেক কাজ করতে হবে। लेकिन कब करবেন साहब? ওই পুলিশের হাতে গ্রেফতার হবার পরে আরে আপনি আপনার পিতাজি কা দোস্ত আছে। তাহলে আপনি এখানে এলেন কি করে? আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করবার জন্য আমাকে এই ঠিকানায় পাঠিয়ে দিল। জরুরি বাতচিত? यस। अरे इस लड़की के लिए वहाँ पर बहुत छाड़ उठी আছে। তাই আপনাকে আজই আমার সাথ এই বাংলা সরকার ওই পাঞ্জাব চলে যেতে হবে। আচ্ছা সিংজি, লড়কিকে যদি আমি সঙ্গে নিয়ে যাই? আরে कोई অসুবিধা नहीं আছে বিশান বাবু, कोई অসুবিধা ঠিক আছে সিংজি, ঠিক আছে। তোকে আমি এত সহজে ছাড়ব না। জানি না তুমি কে
হে দেবদূত, তবু তোমাকে জানাই আমার শতকোটি প্রণাম। কিন্তু আমি আবার এই কলঙ্কিত মুখ নিয়ে কি করে আনন্দের সামনে গিয়ে দাঁড়াবো? না, আমি পারবো না, আমি আত্মহত্যা করবো। অমন কাজটি করুনি শোনা, জল ছাড়া গো সবই কেনা। তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? আমার শুভাকাঙ্ক্ষী, তাই তো বিষণের মতো বাজের ছেলের হাত থেকে বাঁচিয়ে আমার বুকে আশ্রয় দিবার জন্য তত্তর করে ছুটে এলাম। এখন তুমি যদি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে গো সোনা? দেবতা দেবতা, আর সেই জন্য তো বিশাল এটা করলো। আমি তোমাকে পরম আদরে গ্রহণ করব বলে এগিয়ে এসেছি। খবরদার, আপনি আমাদেরকে এগিয়ে আসবেন না। তাই কি কখনো হোলিকা শ্বশুর চটে বৌমার গা, তাই একবার যখন এগিয়েছে তখন পিছিয়ে আসা আমার পক্ষে আর সম্ভব। তোমাকে আমার বাবা, তুমি আমি কি দেখছি? আমি কাকে দেখছি? যে বাবাকে আমি ঈশ্বরের মতো শ্রদ্ধা করতাম, সেই তুমি কিনা ভাবে নিস না বাবা। বুঝতে পারছি আমাদের মতো অর্থবান লোকেদের এতে কোনো দোষ নেই। এটা তো আমাদের একটা বাবা বাবা নরকের শেষ ধাপে তুমি নেমে গেছো। বাবা বলে ডাকতে তোমাকে আমার ঘৃণা করছে। তুমি যে নরকের কৃমি কীট, এটা আমার জানা ছিল না। আমি নই। তো দাদা ওই বিশাল না মাঝে মাঝে এমন সব কাজ করে ফেলে না। আসলে ইয়ং ছেলে তুমি সাধু পুরুষ, তাই না? পাপের শরীর তোমাদের কানাই কানাই পূর্ণ হয়েছে, তাই কান খাড়া করে শুনে রাখো, এই যুগের মহাপুরুষ ঈশ্বর তোমাদের ধ্বংস রোধ করতে পারবে না। আমার সৃষ্টি এবং ধ্বংসের রূপরেখা আমি নিজের হাতে তৈরি করি, তাই আমার ধ্বংস হবে না। আর আমি বলছি হবে। এই জগতের পাপ পাড়া কেউ কোনোদিন রোধ করতে পারেনি, তাই তুমিও পারবে না। তোমাকে তোমার জীবন দিয়ে এই পাপের প্রায়শ্চিত্ত একদিন করতেই হবে। সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না। ওকে আমি একটা কথা স্মরণ করে দিয়েছি, আমার চলার পথে বাধা দেবার চেষ্টা করছি না। ফলের প্রকোপে পড়ে তুইও শেষ বলেও তুই রেহাই পাবি না। রুদ্র না মামা। এমন পিতৃ পরিচয়, এমন বংশ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন?
পাপিয়া পাপিয়া, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা যেমন নেই। আমি এই সমাজ সংসারের বুকে অভিশপ্ত প্রাণী, যার যার বাইরেটা রাজা ধীরাজ, আর অন্তরটা ভিখারি সমান। হ্যাঁ পাপিয়া, হ্যাঁ, চুপ তো আমাকে করতেই হবে। এই শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়াবার অধিকার আজ আমার নেই। না নন্দু, ওদের জন্য তুমি নিজেকে এত ছোট ভাবছো কেন? ওরা পাকের পঙ্কিল আবর্তে ডুবে গেলেও, কিন্তু তুমি। পাপিয়া, কেন যে কথা আমি তোমাকে বলছি সেটা বোঝাবার অবকাশ আজ আমার নেই। চলো চলো, তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দিয়ে আসি। চলো। না না, আমি যে অপবিত্র অসুচি। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজারো ময়লা বয়ে গেলেও গঙ্গা যেরকম পবিত্র থাকে, আমার চোখে তুমি চির পবিত্রা। আমি তোমাকে কেমন করে বোঝাবো? কারণ আমি তো জানি আমার মধ্যে একটা নষ্ট অপবিত্র অসুচি মেয়ে এই সমাজের কাছে। পাপিয়া, কেন না? তুমি কি ভুলে গেলে সেই বিদ্রোহী কবির বাণী? এই পাপ করিনি পাপে আছে পুরুষ নারী, আমরা তো ছাড় পাবে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। তাই পাপ পুণ্যের ভেদাভেদ করার আমরা কেউ নয় পাপিয়া। এই সমাজ সংসারে যা ঘটার তা তো ঘটবেই, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। তাই এসো এই পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাই নব দিগন্তের পথে। আনন্দ আনন্দ, परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के और तो परदेसी जाना नहीं मुझे छोड़ के परदेसी मेरी आना निभाना मुझे अब रखना भी भूले न পথিকটা এগিয়ে পারছিস না? উফ, ওভাবে আমার পায়ের সঙ্গে লটকাচ্ছিস কেন বলতো? আরে সাথে কি লটকে আছি বিলেতি ম্যাম দিদি? হাঁটা তো অভ্যাস নেই, নেহাত চাকরি বাঁচাতে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। ঘন্টা, তোকে না কতদিন বলেছি আমাকে মেম দিদি নয় দিদিমণি বলে ডাকবি। কথাটা বুঝি তোর কানে যাচ্ছে না? এই কানের আর কি দোষ ম্যাম দিদি, সরি দিদিমণি। সংসারের নিত্য নতুন হালচাল দেখে সালার কানটা কি এমন নিত্য নতুন হালচাল দেখলি তুই? এই আপনার কথাই ধরুন না, প্যান্ট ছেড়ে শাড়ি, মারুতি ছেড়ে পাগাড়ি, চোখে কাজল, কপালে টিক, কোসমিন কালো, এটা কেউ কেন রে? আমাকে খুব খারাপ লাগছে। কোন শালা বলবে খারাপ দেখাচ্ছে? বলি কোন শালা বলবে? আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভিসারে গরবিনী রাধা, কিন্তু কদমতলায় বাঁশরিয়াটা যে কে সেটাই তো জানলাম না। আরে বাবা, পরে ভাববি, এখন মানে কার বাঁশির সুরে আপনার এই পোশাক পরিবর্তন আর হেঁটে হেঁটে মন্দিরে গমন? সবুর কর, কথাই বলে না সবুরে মেয়া ফলে। মেয়া ফলবে না আমরা ফলবে, সেটাই তো আমি ভাবি। আরে বাবা, পরে ভাববি, এখন শর্ত আমার সঙ্গে চলে আয়। কি হলো মা, তুমি পড়ে যাচ্ছ কেন?
তোমার কি শরীর খারাপ? না মানি। এই শরীর খারাপ ঠিক নয়, তবে মন খারাপ। মন খারাপ? তার মানে? মানে শাড়ি পরা তো অভ্যাস নেই, নতুন শাড়ি পরেছে তো তাই। ঘন্টা তুই চুপ করবি? আমি চুপ করলে আপনার নতুন শাড়ি পরাটা কি পুরনো হয়ে যাবে? না না মা, যেটা পরা অভ্যাস নেই সেটা না পড়লেই তো হতো। না এটা তো আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো আর বুঝবেন না। তা তোমার দিদিমণির উনিটা কে? একটা বিদ্যি কিচ্ছির ছেলে মাসিমা, একটা বিদ্যি কিচ্ছির ছেলে। সে আমার এমন রূপবতী গুণবতী শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকাতে চায় না। কথাই কথাই দিদিমণিকে ধনী অহংকারী স্বেচ্ছাচারী বলে গালাগাল দেয়। তাই নাকি? না না, এ তো একদম ভালো কথা নয় বাবা। তবে আমার দিদিমণিও কিন্তু ছাড়বার পাত্রী নয়, একেবারে হেভি গলাটার মতো লেগে আছে। এককালে চণ্ডীদাস রানীকে ছিপে গেতে তুলেছিল, আর একালে আমার দিদিমণি আমি হয়ে ওই চণ্ডীদাসকে ছিপে গেতে তুলবেই। তুমি তো খুব রসিক আছো বাবা। ওই রসটুকু সম্বল করেই তো আমি বেঁচে আছি মাসি, নইলে আমার কি আছে বলুন? মা বাবা নেই, বউ ছেলে নেই, ঘর বাড়ি নেই, আর আমি বেঁচে আছি কিনা তারও ঠিক। ঘন্টা তুই এখান থেকে যাবি, নইলে আমি রেগে গেলে? তাহলে আমি এখানে বসে বসে পাপড় বেচবো? আমিও আপনার সাথে রাগ করছো কেন মা? বেচাল ছেলে না হয় বেপাস দুটো কথা বলেই ফেলেছে, মা তাতে আর কি হয়েছে? মাসিমা আপনি বুঝলে কি হবে? আমার দিদিমণি তো আর বুঝবেন না, বড় হয়েছে দার্জিলিং এ আর লেখাপড়া শিখেছে বিলেতের ইট কাঠ পাথরে। সারা জীবন যে মায়ের স্নেহ বুঝলো না, সে আপনার মতো মায়ের মমতা বুঝবে কি করে? তোমার মা আমাকে 3 বছর রেখে মারা গেছেন। মায়ের স্নেহ মায়া মমতা যে কি জিনিস তা বোঝার মতো সৌভাগ্য এখন আমার হয়নি। তোমার এই ব্যথার সান্ত্বনার প্রলেপ দেবার ভাষা আমার নেই মা। তবু আমি বলছি, তোমার বিয়ের পর শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবেসো, তাহলেই তার কাছে পেয়ে যাবে তোমার এই ব্যথার সান্ত্বনার প্রলেপ। মা আমি ইংরেজি শিক্ষায় শিক্ষিতা তুমি, তাই বুঝবে কিনা আমি জানি না। তবু আমি বলছি, মায়ের কাছে তার সন্তান আর সন্তানের কাছে তার মা কতখানি বুক জুড়ে বসে থাকে। আচ্ছা আমি যাই মা, আমার পাগল ছেলে আবার আমার জন্য অপেক্ষা করছে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর চাচা মানে আমার হৃদয়ের স্পন্দন। আমরা এখানে মন্দিরে পুজো দিতে এসেছিলাম, তাই সে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তিনি মন্দিরে পুজো দিতে যাননি? না মা, তার একমাত্র আরাধ্যা দেবী হচ্ছে আমি। সে বলে বাড়িতে যে চিন্ময়ী প্রতিমার মতো মা রয়েছে, সে মন্দিরে গিয়ে ওই পাথরের মূর্তিকে পুজো দেবে কেন? পাগল ছেলে মা, আমার ছেলেটা একদম। দাঁড়ান, সেই চিন্ময়ী প্রতিমা কি আমি একবার প্রাণ ভরি প্রণাম করি মা। তুমি সুখী হও মা, তুমি সুখী হও, আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ে হয়ে সংসারে থেকো, দেখো তোমার মতো মেয়ের মাতৃস্নেহের অভাব হবে না মা, হবে না। আমি এখন আসি মা। মা মা ঘন্টা ঘন্টা আমি বোধহয় পাগল হয়ে যাবো। ঘন্টা আমি বুঝি পাগল হয়ে যাবো। ওরে ঘন্টা, মাতৃস্নেহ যে এত মধুর তা আমি কেন আগে বুঝতে পারিনি? ঘন্টা, তোমার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে আমারও মনে হচ্ছিল কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে আমি ওনার পা দুটোই দিয়ে পূজা। মন্দিরে এসে পতিকে দেখা পেলাম না, তবু কেন জানি না আজ মনে হচ্ছে মন্দিরে আসাটা আজ আমার সার্থক হলো। এই কালীঘাটের মন্দির।
কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, মাত্র 50 কোটি। কি বললেন? কাজটা কিন্তু আজই হওয়া চাই। আমি কোন ঈশ্বর নই যে ছেড়ে দেবো, আর রাক্ষস নই যে মেরে দেবো। সারাকে পাচার মরার মাঝখানে লটকে রেখে দেবো। ওকে কথাটা বলে দিস। ওকে, বাই, মে গড ব্লেস ইউ। আজ তাহলে আর সামনাসামনি ধাক্কা লাগে না। আজ ধাক্কা লাগলে আমি কাউকে আমি কামড়ে দিত। তার মানে আপনার একদিনের ধাক্কাতে আমার দিদিমণির সবকিছু ভেঙে একেবারে চুরমার হয়ে গেল। আপনি সেগুলোকে আদর যত্ন করে পিপিআরে করে দিন। আমি ততক্ষণ ওই খাটুল বাজার থেকে একটা ফুচকা খেয়ে আসি। একেবারে বিচিত্র সাজে তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা। আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে সারা জীবন আমি বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে আমি চাই না। কিন্তু আমি আপনাকে ভালো, কিন্তু কেন? কি আমার অন্যায়? কারণ আমার হাত পা যে কঠিন কর্তব্যের শোনা আসছে। তোমার কর্তব্য পালনে আমি কোনোদিন বাধা দেবো না। শুধু তোমার ভালোবাসার চরণে একটু আশ্রয় দেবার সাধ্য আমার নেই। সে ভিক্ষা দিতে পারে শুধু একমাত্র আমার মা। আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী। সেই দেবীর আরাধনায় আমার দেহ মন প্রাণ, তাই তার আদেশ হলে। ঠিক আছে, ঠিক আছে, আমি সেই দেবী মায়ের কাছে যাব। আমি তার পায়ে মাথা ঠুকেই তার সেই রক্তেই আমার সন্ন্যাসীকে আমি পূর্ণ করবো। তবু যে কোনো অনুমতিতেই তার অনুমতি আমি আদায় করবই করব। যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো। সেদিন আমরা তোমার বুক ভালো বড় ভালোবাসা দিয়ে তোমার হৃদয় রাঙিয়ে দেবার আপ্রাণ চেষ্টা করবো। কিন্তু যদি না পারি আমার ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না। যেখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটা, আমি যে মন্দ করি সবই তার। স্বপ্নের হাতটা ধরে প্রতীক তার মায়ের অসম্মান, অপমান, লাঞ্ছনা আর সব হারানোর ব্যথা আর চোখের জলের প্রতি। তাই তার আদেশে আমি দুর্গম লঙ্ঘন করতে পারি। সমুদ্রের অতল গভীর আমি ছাপ দিতে পারি, কিন্তু তার অনুমতি না পারি। আপনার মতো সুন্দর ওই স্বর্গে গিয়েও আমি সুখের নীল রচনা করতে পারবো না পামেলা, আমি পারবো না। আমি পারবো না। যে যুগেই তোমার মতো প্রতীক জোগাড় করলেই, যে যুগে ছেলেরা বিয়ের পরে বাবা আমাকে এক মুঠো ভাত চায় না, এক মুঠো ভাতের জন্য তাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়, সেই যুগে তোমার মতো প্রতীক তোমাকে ভালোবেসে আমি ধন্য হতে চাই। প্রতীক, আমি ধন্য হতে চাই, আমি ধন্য হতে চাই। কেন কেন দাদা আমাকে বাঁচালে? বলো কেন বাঁচালে? আমি তো বাঁচতে চাই না দাদা, আমি মরতে চাই। মরতে কেন তুই মরবি? আমরা তো তোর কোনো অসুবিধা রাখিনি। তোকে আবার সে আগের মতো হাসিতে খুশিতে আমাদের সংসার ভরিয়ে তুলতে হবে রে বোন। না দাদা, আমি পারবো না, আমার পক্ষে আর কিছুতেই সম্ভব নয় দাদা। কেন কেন সম্ভব নয় রে পাপিয়া? কেন যে সম্ভব নয় তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দাদা। শুধু একটা কথা জেনে রাখো,
এই আদরের বোন পাপিয়া এই নগ্ন সমাজের বিষাক্ত নির্মিত হয়ে মারা গেছে দাদা। না তুই ও কথা বলিস না রে বোন, তুই ও কথা বলিস না। ওরে পাপিয়া, তুই যে আমাদের সংসারের সুখ পাখি, তোকে দেখতে না পেয়ে আমি যে কদিন কেমন মরার মতো বেঁচে আছি তা তোকে বলে বোঝাতে পারবো না রে বোন, তা তোকে বলে বোঝাতে পারবো না। এইভাবে তোমাদের আদরের মনকে দেখতে পাওয়ার চেয়ে আমার মনে হয় আর কোনোদিন না দেখতে পেলেই বোধহয় ভালো হতো। কেন তুই ও কথা বলে অত ছোট ভাবছিস রে বোন? কারণ নিজেকে বড় করে দেখবার মতো সেই অবস্থায় আমি নেই রে ছোট্টা। আমি তো জানি আমি কি না, তুই তুই আমাদের সেই আগের পাপিয়াই আছিস, কোনো অনুশোচনার গ্লানি নয় রে বোন। তুই তোর মনকে শক্ত কর। পারবো না, আমি পারবো না দাদা, আমি কেটে দেব। পারতে তোকে হবে রে বোন, পারতে তোকে হবে। অন্তত আনন্দর কথা ভেবে। আনন্দ কি তাহলে? পাপিয়াকে ভালোবাসে দাদা, তাই সে কথা দিয়েছে। কর্তব্যের খাতিরে আনন্দ কথা দিলেও, কিন্তু আমি বলে রে ছোট্টা, আমি তোকে কেমন করে ঠকাবো? আমি তো জানি আমি একটা কি। তোকে আমার কাছে কথা দিতে হবে বোন, যে তুই আর কোনোদিনও আত্মহত্যার চেষ্টা করবি না। কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। ছোটবেলা থেকে তোদের দুই ভাই বোনকে আমি পির্তি মারতি স্নেহ দিয়ে মানুষ করেছি। ওরা তোরাই যে আমার সন্তান, সেই পির্তি তুল্য বড়দাদাকে স্পর্শ করে তুই কথা দে বোন, যে তুই আর কোনোদিনও আত্মহত্যার চেষ্টা করবি না। বেশ বেশ দাদা, আমি তোমার এই পা স্পর্শ করে কথা দিয়েছি দাদা। আমি মরমে দগ্ধ হয়ে মরে গেলেও আর কোনোদিন আমি আত্মহননের চেষ্টা করব না। এই তো আমার লক্ষ্মী বোনের মতো কথা। ওরে পাপিয়া, তুই যে আমার অনেক সুখের শান্ত রে বোন, তুই যে আমার পাপিয়া। শঙ্কর যা ভাই, তুই পাপিয়াকে বাড়ি যা ভাই, পাপিয়াকে বাড়ি যা। ঠিক আছে দাদা, ঠিক আছে। আইরে বোন আয়। শত দুঃখ কষ্টের মাঝেও ওই দুটি ছোট্ট ভাই বোনকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কালরূপী শয়তানের দমকা নিঃশ্বাসে আমার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। তোমার সে ভাঙা স্বপ্ন তুমি ইচ্ছা করলেই জোড়া লাগাতে পারো প্রভাতরা। আপনি এখানে কেন? তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য যা করার তা তো আপনার ভাই করিয়ে দিয়েছে। দেখো প্রভাত, আমার ছেলে তোমার বোনকে জোর করে ধরিয়ে নিয়ে যাক, আর তোমার বোন আমার ছেলের সঙ্গে পালিয়ে যাক। মুখ সামলে কথা বলুন। চড়ছো কেন? যা হবার সাথে হয়েই গেছে, তাই বলছিলাম। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, যান, চলে যান এখান থেকে, আপনার জীব আমি টেনে ছিঁড়ে নেবো। আরে ঠিক আছে। তাহলে যেটা বলছি মন দিয়ে শোনো। তোমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে অসম্ভব। পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, বাতাস তার গতি বন্ধ করে দিতে পারে, সূর্য অগ্নিবৃষ্টি করতে পারে, তবু আমার বোনের বিয়ে আমার ছেলের সঙ্গে দেবে না। এই তো ঠিক তাই। তাহলে তোমার বোন যদি প্রয়োজন মনে করি আমি তার গোল লাঠিতে হত্যা করব, তবে এই জানোয়ারের সঙ্গে আত্মীয়তা করে এই মনুষ্যত্বের অবমাননা আমি করব না। শুনলেন? আপনারা সবাই শুনলেন তো? জিনিসটা নষ্ট করে দেবে, তবু আমার ছেলের সঙ্গে বিয়ে দেবে না। আরে ঠিক আছে। সে তোমার বোন, তুমি যা খুশি করতে পারো, তবে আমার প্রস্তাবটাও একটু বিবেচনা করে দেখলেই পারতে। ফলটা তো বেশ ভালো নয়, তাই ওই 16 কোড়াই পূর্ণ অসতী বোনকে ঘরে রাখার, তবে মরবে বুঝবে প্রভাত রায়, তুমি মরবে বুঝবে। রুদ্র নাম আমার
এরা মানুষ নাকি বিপদধারী জানোয়ার? এরা বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়ে নিষ্ঠুর। শুধু অর্থের অবলে এরা দেশের এমএলএ, এমপি, এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। তাই এদের হাজারো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তাই একবার মনে হয় চিৎকার করে বলি, ও হে কবি মোহাম্মদ ইকবাল, কেন তুমি লিখেছিলে सारे जहां से अच्छा